আজকের ভিডিওটিতে কিভাবে শিলার বয়স নির্ণয় করা হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেতে যে সমস্ত পদার্থগুলো পাওয়া যায়, অর্থাৎ এই ভূপৃষ্ঠে প্রাপ্ত পদার্থের মধ্যেকার যে উপাদানগুলি আছে, সেই উপাদানগুলির বিভিন্ন রকম পরিবর্তনের হার বিশ্লেষণ করে এই পদার্থের বয়স নির্ণয় করা হয়। তো আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে থাকা যে শিলা আছে, সেই শিলা একটি পদার্থ। তো এই শিলার মধ্যেকার যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর পরিবর্তনের যে হার, সেই হারটাকে বিশ্লেষণ করে এই শিলার বয়স নির্ণয় করা হয়ে থাকে। এবারেতে ব্যাপারটা হচ্ছে যে এই যে কোনো এই যে পরিবর্তনের যে হার, সেটা ভীষণ ধীর গতি সম্পন্ন হয় এবং তা কখনো কখনোই কোটি কোটি বছর ধরে চলতে থাকে। অর্থাৎ এই শিলার মধ্যেকার যে পদার্থগুলো, এগুলো যে পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে, সেই পরিবর্তনের হারটা অত্যন্ত ধীর, মানে অত্যন্ত ধীর একটি প্রক্রিয়া, যেটা হতে এই কোটি কোটি বছর সময় লেগে যায়। একটা মানুষের জীবন দশাতে এই পরিবর্তনের হার কতটা, সেটা নির্ণয় করা সম্ভবই নয়। এতটা ধীর এই প্রক্রিয়াগুলো। আর যেটার জন্যেই সমস্যাটা হয় কি, যে এই এত দীর্ঘ সময়ব্যাপী পরিবর্তনের উপর ভিত্তি করে এই পৃথিবী পৃষ্ঠে প্রাপ্ত যে পদার্থগুলোর একেবারে নিখুঁত বয়স নির্ণয় করার এটা সম্ভব নয়। এর নির্ণয় করার যে পদ্ধতি, এই পদ্ধতির এখনো পর্যন্ত সেভাবে উদ্ভব হয়নি, যে কারণেতে একেবারে নিখুঁতভাবে এক্স্যাক্টলি যে কত পুরনো সেটাকে বলা সেই অর্থে সম্ভব নয়। এটা একটা এই শিলার বয়স নির্ণয় করার যে সমস্ত পদ্ধতিগুলো আমাদের কাছে আছে, সেই পদ্ধতির দ্বারা বয়স বলে দেওয়া যায় ঠিকই, কিন্তু এত পুরনো সময়কার সাপেক্ষে এই বয়সটাকে নিখুঁতভাবে বলাটা খুব সবসময় কিন্তু হয় না। কিছু ত্রুটি থেকেই যায়। তো যেটা এই এই পদ্ধতিগুলোর একটা সীমাবদ্ধতা। তো এবারেতে আমরা দেখব যে কি কি পদ্ধতি আছে। মূলত এই দুটো পদ্ধতি আছে, যেটা হচ্ছে এই আপেক্ষিক বয়স নির্ণয় বা রিলেটিভ এজ বা রিলেটিভ ডেটিং বলা হয়। আর একটা হচ্ছে প্রকৃত বয়স বা অ্যাবসলিউট এজ বা ডেটিং বলা হয়ে থাকে। আর এই আপেক্ষিক বয়স নির্ণয়ের ক্ষেত্রে যেটা হয় কি, দেখো কিভাবে এটা করা হয়। যে এই প্রকার যে বয়স, এই বয়স বা সময় অপর কোনো সময় বা ঘটনার পরিপ্রেক্ষিতে নির্ধারণ করা হয়ে থাকে। অন্য কোনো ঘটনার সাপেক্ষে বয়সটাকে নির্ণয় করা। যেমন ধরো, আমি যদি এখানে যদি বলি যে এই এর বয়স আমাকে নির্ণয় করতে হবে, আর আমি নির্ণয় করার ক্ষেত্রে বিকে এর সাপেক্ষে রাখলাম, অর্থাৎ আমি এই বির বয়স কত সেটা আমি জানি। তো এবার বির বয়সের সাপেক্ষে এর বয়স আমি নির্ণয় করব। ধরো এই যে বি ব্যক্তিটি আছে, এই বি ব্যক্তিটির বয়স হচ্ছে 50 বছর। তো তার সাপেক্ষে ধরো আমি বললাম কি, যে বি ব্যক্তির থেকে এ ব্যক্তির বয়সে ছোট বা বয়সে বড়, যাই হোক সেটা। তো সেক্ষেত্রে আমি এই বি ব্যক্তির সাপেক্ষে এর বয়সকে নির্ণয় করছি, অর্থাৎ এ বয়সে বড় না ছোট সেইটা। তো এরকমভাবেই আপেক্ষিক বয়সটা নির্ণয় করা হয়ে থাকে, যে অন্য কোনো ঘটনা বা সময়ের পরিপ্রেক্ষিতে বয়সটাকে নির্ণয় করা হয়ে থাকে। আর প্রকৃত বয়স কিন্তু এইভাবে নির্ণয় করা হয় না। প্রকৃত বয়স এরকমভাবে কোনো ঘটনা বা সময়ের সাপেক্ষে নির্ণয় করা হয় না। এইটা নির্ণয় করার জন্যে যেটা করা হয় সেটা হচ্ছে যে এই যে পদার্থের মধ্যে যে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যায়, এই তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির সাহায্যে হচ্ছে এই প্রকৃত বয়সকে নির্ধারণ করা হয়ে থাকে। এবারেতে আমরা এই যে পদ্ধতি যেগুলো আছে, এই আপেক্ষিক এবং প্রকৃত বয়স নির্ধারণের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। তো প্রথমেতে এই প্রকৃত বয়স নির্ণয়ের যে পদ্ধতিগুলো রয়েছে, অর্থাৎ অ্যাবসলিউট ডেটিং যেটা করা হয়, সেটা কিভাবে করা হয় সেটা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানেতে এইটা জানার আগে সবার প্রথমেতে যেহেতু আমরা জানলাম যে এই প্রকৃত বয়স
তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি দ্বারা নির্ণয় করা হয়। তো এই তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির যে ব্যাপারটা, এইটা সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানতে হবে। যেমন দেখো, এই যে পৃথিবী পৃষ্ঠে এমন কিছু পদার্থ আছে যারা এই স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমেতে অবক্ষয়িত হয়। মানে স্বাভাবিক অবস্থাতেই এরা তেজস্ক্রিয় বিকিরণ করে থাকে এবং সেই বিকিরণের মাধ্যমেতে হচ্ছে অবক্ষয়িত হয়, যেটাকে এই রেডিও অ্যাক্টিভ ডিকে বলা হয়। আর এই অবক্ষয়ের মাধ্যমেতে তারা কি করে, একটা নতুন পদার্থে রূপান্তরিত হয়, যাকে এই জাত পদার্থ বা অপত্য পদার্থ বলে। ইংরেজিতে বলা হয় হচ্ছে ডটার এলিমেন্ট। আর এখানেতে দেখো আর একটা বিষয় যেটা রয়েছে, দেখো এইখানেতে এই যে কার্বন 14, এই পদার্থটির অপত্য বা জাত পদার্থ হলো নাইট্রোজেন 14। অর্থাৎ এই কার্বন 14 একটি তেজস্ক্রিয় পদার্থ। তো এই যে কার্বন 14, এই কার্বন 14 এই যে পদার্থটা, এই পদার্থটায় তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমেতে অবক্ষয়িত হতে থাকে এবং অবক্ষয়িত হতে হতে আলটিমেটলি শেষেতে এই নাইট্রোজেন 14 এর জন্ম দেয়, রূপান্তরিত হয়ে, যেটাকে এই কার্বন 14 এর অপত্য পদার্থ বা এই ডটার এলিমেন্ট হচ্ছে নাইট্রোজেন 14। আবার দেখো এই যে ইউরেনিয়াম 238 এই ধাপে ধাপে অনেক অপত্য পদার্থে পরিণত হয়। মানে ইউরেনিয়াম যখন হচ্ছে এই তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে অবক্ষয়িত যখন হয়, তখন কতগুলো স্টেপ বাই স্টেপ এটা হতে থাকে, আস্তে আস্তে হতে হতে, এবং সেই প্রত্যেকটা স্টেপেতে এই নতুন নতুন কোনো পদার্থের জন্ম দেয়। এবং সবার শেষেতে, একদম শেষেতে এই সীসা বা লেড, এই 206 নামক একটা স্থিতিশীল জাত পদার্থতে জন্ম দেয়। মানে একদম শেষেতে ইউরেনিয়াম, একদম শেষেতে এই সীসা মানে ইউরেনিয়াম 238 এ একদম ধাপে ধাপে একদম শেষেতে এসে এই সীসা 206 এতে পরিণত হয়ে থাকে। ঠিক আছে, এবারেতে দেখো আর একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে এই তেজস্ক্রিয় অবক্ষয়ের হার বা এই যে রেট অফ রেডিও অ্যাক্টিভ ডিকে ব্যাপারটা কি, কারণ এটার মাধ্যমেতেই এই ডটার এলিমেন্টটা তৈরি হয়। তো দেখো এইটা হচ্ছে যে এই যে তেজস্ক্রিয় পদার্থটির সমস্ত পরমাণু একসাথে অবক্ষয়িত হয় না, বরং একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক পরমাণু অবক্ষয় হয়। আর একে পদার্থটির তেজস্ক্রিয় অবক্ষয়ের হার বা এই রেট অফ রেডিও অ্যাক্টিভ ডিকে বলে। অর্থাৎ একবারেতে এটা হয় না, এটা আস্তে 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 হতে থাকে। মানে ওই তেজস্ক্রিয় যে পদার্থ, সেই তেজস্ক্রিয় পদার্থর মধ্যে থাকা যে পরমাণু, সেটা যে অবক্ষয়িত হয়, সেই অবক্ষয়িত হওয়াটা আস্তে আস্তে হতে থাকে এবং সেটা হতে সময় লাগে, এবং সেই সময়টা যেটা নেয় সেটাকেই ওই তেজস্ক্রিয় অবক্ষয়ের হার বা মানে রেট অফ রেডিও অ্যাক্টিভ ডিকে বলা হয়ে থাকে। এবার দেখো যে এই যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণু অর্ধেক অবক্ষয়িত হয়, মানে পুরো হাফ হয়ে যায়, সেই সময়কে ওই পদার্থের অর্ধায়ু বা হাফ লাইফ বলে। এবং দেখা গেছে যে এই যে ইউরেনিয়াম 238 এবং কার্বন 14 এর অর্ধায়ু হচ্ছে কত না, এই 450 কোটি বছর, আর আরেকটা হচ্ছে 5770 বছর। অর্থাৎ এই ইউরেনিয়াম 238 এর হচ্ছে অর্ধায়ু হচ্ছে এই 450 কোটি বছর। মানে এই 450 কোটি বছরেতে ইউরেনিয়াম 238 এর মধ্যে থাকা যে পরমাণু, সেটা হাফ হয়ে যায়, পুরো 50% হয়ে যায়। আর কার্বন 14 এর মধ্যে থাকা যে পরমাণু, সেটা হাফ হতে সময় নেয় হচ্ছে 5770 বছর। এবারেতে যেটা হয় কি, দেখো যে কোনো শিলার বয়স নির্ধারণের জন্য ওই শিলায় পরিমাপযোগ্য জনক তেজস্ক্রিয় পদার্থ, অর্থাৎ পেরেন্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এবং তার ফলে মানে তার থেকে অবক্ষয়ের ফলে সৃষ্ট জাত পদার্থ মানে ডটার এলিমেন্ট থাকতে হবে। অর্থাৎ দুটো জিনিস থাকতে হবে। ধরো যদি কোনো পদার্থের আমি যদি বয়স নির্ণয় করি, বিশেষত ধরো শিলার যদি বয়স নির্ণয় করি, তাহলে সেই শিলার মধ্যে এই তেজস্ক্রিয় পদার্থ মানে এই ইউরেনিয়াম 238 থাকতে হবে, এবং ইউরেনিয়াম 238 এর জাত পদার্থ একদম সবার শেষে আমরা দেখলাম যে সীসা 206,
যেটা তৈরি হয়, lead 206 যেটা তৈরি হয় সেটা থাকতে হবে, দুটোই থাকতে হবে। মানে এই যে জনক তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে ইউরেনিয়াম থাকতে হবে, এবং ওর থেকে জাত পদার্থ মানে ডটার এলিমেন্ট সীসারও থাকতে হবে, দুটোই থাকতে হবে। আবার যদি কার্বনের ক্ষেত্রেও যদি হয়, তো কার্বন 14 ক্ষেত্রে থাকতেই হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কার্বন 14 থেকে আমরা দেখছি যে নাইট্রোজেন 14 তৈরি হচ্ছে, তো সেই নাইট্রোজেন 14ও থাকতে হবে, না হলে হবে না। মানে দুটো থাকতে হবে, জনক তেজস্ক্রিয় পদার্থটাও থাকতে হবে, এবং তার থেকে জন্ম নেওয়া মানে যে ডটার এলিমেন্টটা আছে সেটাও থাকতে হবে, তবে হচ্ছে বয়সটাকে ঠিকঠাকভাবে নির্ণয় করতে পারা যাবে। এবারেতে এইখানেতে এই তেজস্ক্রিয় অবক্ষয়ের হার এর এই যে দুটো যে পদ্ধতি যেটা আছে, দেখো যে এই যে আমি দুটো পদ্ধতি নিয়েই এখানে আলোচনা করব, একটা হচ্ছে ইউরেনিয়াম ডেটিং আর একটা হচ্ছে কার্বন ডেটিং। তো প্রথমে ইউরেনিয়াম ডেটিংটা কিভাবে করা হয় দেখো আমি বলে দিই। তো দেখো এই ইউরেনিয়াম 238 একটি গুরুত্বপূর্ণ তেজস্ক্রিয় পদার্থ, আর এই দীর্ঘ এবং একাধিক পর্যায়ে অবক্ষয়ের মাধ্যমেতে একদম অন্তিম পর্যায়েতে এই স্থিতিশীল জাত পদার্থ বা ডটার এলিমেন্ট হিসেবে এই সীসা 206 এর জন্ম দেয়। মানে সোজা করে মনে রাখতে গেলে ইউরেনিয়াম থেকে একদম শেষেতে এই সীসা তৈরি হচ্ছে। তারপরে তো দেখো বলছে যে কোনো শিলায় অবস্থিত মোট প্রকৃত ইউরেনিয়ামের ঠিক অর্ধেক অর্থাৎ 50% পরিমাণ অবক্ষয়িত হতে 450 কোটি বছর সময় লাগে। মানে এটা হচ্ছে ইউরেনিয়াম 238-এর হাফ লাইফ। তো তারপরে দেখো যে কোনো শিলায় প্রকৃত ইউরেনিয়ামের কত অংশ অবশিষ্ট আছে তার উপর ভিত্তি করে ওই শিলাটির জন্মলগ্ন বা বয়স নির্ধারণ করা হয়। আর দেখো এই যে ইউরেনিয়াম ডেটিং, এটা খুব একটা উল্লেখযোগ্য ডেটিং প্রক্রিয়া, যার মাধ্যমে পৃথিবী এবং পৃথিবী পৃষ্ঠে প্রাচীন শিলাগুলির বয়স নির্ধারণ করা হয়ে থাকে। এবং আমাদের পৃথিবীতে আফ্রিকাতে এখনও পর্যন্ত পৃথিবীর সবথেকে প্রাচীনতম শিলা পাওয়া গিয়েছে, যার বয়স 300 কোটি বছর। আর উত্তর আমেরিকার কানাডার শিল্ড অঞ্চল এলাকায় প্রাপ্ত শিলা যেগুলো রয়েছে তার বয়স হচ্ছে 270 কোটি বছর। মানে খুবই খুবই প্রাচীন হচ্ছে শিলা এগুলো, আর যেটার বয়স এই ইউরেনিয়াম ডেটিংয়ের মাধ্যমেতেই করা হয়েছে। এবার দেখো আর একটা ডেটিং যেটা প্রক্রিয়াটা রয়েছে, যেটার নাম হচ্ছে কার্বন 14 ডেটিং। তো এই যে কার্বন 14-এর যে ডেটিংটা যেটা করা হয় সেটা দেখো কীভাবে করা হয়। এই কার্বন 14 এই যে জীবদেহ, বিশেষ করে প্রাণী বা উদ্ভিদেতে এই কার্বন 14 কিন্তু খুব কম পরিমাণে উপস্থিত থাকে, খুবই খুবই কম পরিমাণেতে এই পদার্থটা থাকে। এবার দেখো কি হয়, দেখো যে এই যে সূর্য থেকে আগত যে রশ্মিগুলো আছে, যে কসমিক যে রেসগুলো হয়, তার সাহায্যে প্রথমেতে দেখো এই নাইট্রোজেন 14-এর কেন্দ্রে একটি নিউট্রন যুক্ত হয়, আবার একটি প্রোটন নিষ্ক্রান্ত হয়ে যায়। মানে একটা নিউট্রন যুক্ত হয় আর একটা প্রোটন বেরিয়ে যায়। এবং এইটা যখন হয় তার প্রভাবেতে কি হচ্ছে, যে এই কার্বন 14-এর উৎপত্তি হয়ে থাকে। আর এই যে কার্বন, এই কার্বনের সাথে এই যে কার্বনটা যেটা উৎপত্তি হলো, এই কার্বনের সাথে কি হচ্ছে, অক্সিজেন যুক্ত হয়, এবং অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর এই কার্বন ডাই অক্সাইড কী করছে, এই সালোক সংশ্লেষের প্রক্রিয়াটা যখন উদ্ভিদ করে তখন কি করছে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে শোষণ করে নিচ্ছে, এবং যেটা উদ্ভিদ দেহে যুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে কার্বনটা সেটা উদ্ভিদ দেহে চলে আসছে। এবং তারপরেতে কি হচ্ছে, দেখো এই উদ্ভিদদের ভক্ষণের মাধ্যমে, মানে যে সমস্ত প্রাণীরা মানে উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে সেই সমস্ত প্রাণীরা হচ্ছে উদ্ভিদকে খাচ্ছে, তার মানে উদ্ভিদ থেকে প্রাণীর দেহে এই কার্বনটা স্থানান্তরিত হয়ে যাচ্ছে। এবারেতে তারপরেতে পরপরেতে এবারেতে মানে চলে আসতে থাকছে। এবার প্রাণীদেরও যারা খাচ্ছে, মানে সেই খাদ্য শৃঙ্খলের যে ব্যাপারটা একদম উৎপাদক থেকে আস্তে আস্তে যেভাবে আর কি মানে পুষ্টিগুলো আর কি পরপর স্টেজ বাই স্টেজ যেরকম যেতে থাকে, তো এটাও ঠিক তেমনভাবেই এই যে মৌলগুলো আছে এই মৌলগুলো ঠিক ওইভাবেই পরপর এক একটা স্টেপ বাই স্টেপ যেতে থাকে, উৎপাদক থেকে ক্রমাগত খাদ্যক স্তরেতে পরপর স্থানান্তরিত হতে থাকে। এইবারেতে কি হয় দেখো, এই যে প্রাণী বা উদ্ভিদদের মৃত্যুর পর যখন পাললিক শিলাস্তরে প্রস্তরীভূত হয়ে জীবাশ্মে যখন পরিণত হয়ে যায়, তারপরেতে দেখো এই যে কার্বন ডাই অক্সাইড থেকে একটি ইলেকট্রন আবার বেরিয়ে যায়, এবং তেজস্ক্রিয় অবক্ষয়ের ফলে পুনরায় জাত পদার্থ নাইট্রোজেন 14 তৈরি হয়। মানে দেখো নাইট্রোজেন 14 থেকে মানে 14-এর কেন্দ্রেতে প্রথমেতে কি হচ্ছে, একটা নিউট্রন যুক্ত হচ্ছে আর একটা প্রোটন বেরিয়ে যাচ্ছে, তার ফলে কার্বন 14 তৈরি হচ্ছে। তারপরেতে এই কার্বন আস্তে আস্তে উদ্ভিদের দেহে আসছে, উদ্ভিদের দেহ থেকে প্রাণী দেহে আসছে, এবং আলটিমেটলি যখন উদ্ভিদ আর প্রাণী যখন মারা যাচ্ছে এবং তাদের দেহ যখন জীবাশ্মে যখন পরিণত হচ্ছে, তখন তাদের দেহের মধ্যে থাকা যে কার্বন 14 রয়েছে
সেই কার্বন-14 থেকে কি হচ্ছে না একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে এবং তেজস্ক্রিয় অবক্ষয় ফলেতে পুনরায় আবার নাইট্রোজেন-14 তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই মানে কার্বন-14 জাত পদার্থ মানে ডটার এলিমেন্ট হচ্ছে নাইট্রোজেন-14 তৈরি হলো। এইবারেতে দেখা হয় কি, দেখো ডেটিংটা কিভাবে করা হয়। দেখো যে এই যে কোনো জীবাশ্মে অবস্থিত মোট কার্বন-14 অর্ধেক অংশ মানে 50% অবক্ষয়িত হতে আমাদের জানলাম কি না 5770 বছর সময় লাগে। তো একে অর্ধ বয়স বা হাফ লাইফ বলছে, অর্থাৎ কার্বন-14 হাফ লাইফ হচ্ছে 5770 বছর। আর আবার দেখো এরপরেতে অবশিষ্ট যে কার্বন থাকে সেই কার্বনের মানে কার্বন-14 অর্ধেক হতে মানে 50% হতে আরও 5770 বছর সময় লেগে যায়। মানে 50%-এর আরও হাফ হতে মানে তোমার 50%-এর আরও হাফ মানে হচ্ছে সেটা 25%। তো সেই 50%-এর আরও হাফ হতে মানে 25% হতে হচ্ছে আবার 5770 বছর সময় লাগে। তো এইভাবে দেখা হয় কি, দেখো যে মৃত্যু লগ্নে উক্ত প্রাণীর দেহে অবশিষ্ট কার্বন-14 কত অংশ বর্তমানেতে অবশিষ্ট আছে। মানে যখন প্রাণীটা মারা গিয়েছে সেই সময়তে মানে মৃত্যু লগ্নে ওই প্রাণীটার দেহেতে কি পরিমাণ কার্বন-14 রয়েছে সেইটাকে আগে নির্ণয় করা হয় এবং সেইটার সাহায্যেই হচ্ছে এই প্রাণীটির মৃত্যু লগ্ন বা শিলাস্তরটির বয়স নির্ধারণ করা হয়। তো এবার দেখো যেটা পরের যেটা রয়েছে, এবার আসি আপেক্ষিক যে বয়স নির্ণয় আছে সেই আপেক্ষিক বয়স নির্ণয়ের ব্যাপারেতে। তো এখানেতে অনেক কটা পদ্ধতি নেওয়া হয়, এক এক করে আলোচনা করে দিই। তো আপেক্ষিক বয়স নির্ণয় প্রথমেতে দেখো এই জীবাশ্মের ভিত্তিতে বয়স নির্ণয় করা হয়ে থাকে। তো দেখো সাধারণত কি হয়, যেগুলো পুরাতন বা অতি প্রাচীন যে শিলা যেগুলো সেখানেতে সাধারণ জীবাশ্মের ছাপ থাকে এবং পরে পরে যত নবীনতম যত শিলা হয় সেখানেতে জটিলরূপী জীবাশ্মের ছাপ মেলে। কারণ একদম সৃষ্টির লগ্নেতে দেখা যায় যে যে সমস্ত প্রাণী সৃষ্টি হয়েছিল তারা সাধারণত মানে তাদের যে দেহের যে স্ট্রাকচারটা যেটা ছিল সেটা হচ্ছে সরল থাকতো, দেহকোষের গঠনটা অনেক সরল ছিল। কিন্তু যত বিবর্তনের পথে যত এগিয়েছে তত আস্তে আস্তে কি হয়েছে, সেই সমস্ত প্রাণীর দেহের যে স্ট্রাকচারটা গঠন সেটা আরও বেশি জটিলতর হয়েছে। তো সেই জন্যে সাধারণত পুরাতন শিলাতে যে জীবাশ্মগুলো থাকে প্রাণী সেগুলো সাধারণ জীবাশ্ম থাকে, সিম্পল জীবাশ্ম যেগুলো থাকে। কিন্তু যত নতুন যে শিলা যেগুলো থাকে তুলনামূলকভাবে সেখানে যে জীবাশ্ম অনেক কমপ্লেক্স থাকে। আর যেটার কারণ হচ্ছে দেখো যে প্রজাতিগুলির মধ্যে বিচ্ছেদ, সংকরায়ন এবং মিউটেশন পদ্ধতিতেই এই যে নতুন ও জটিলরূপী জীবের সৃষ্টি হয়। আর এইভাবেই দেখো এই যে স্তরায়নের যে সূত্র হয়, তো সেই সূত্রের সাহায্যে এবং জীবাশ্মের প্রকৃতি অনুযায়ী এই শিলাস্তরের যে বয়স হয় সেই বয়স নির্ণয় করা হয়। অর্থাৎ যদি দেখা যায় যে জীবাশ্মটা অনেকটা কমপ্লেক্স তাহলে বলা যায় যে এই যে শিলাতে পাওয়া গিয়েছে সেই শিলাটা অধিকতর নবীন। আর যদি দেখা যায় যে সরল যদি জীবাশ্ম হয়ে থাকে, দেহকোষের গঠন যদি সরল থাকে তাহলে বলা যায় যে এটা অতি প্রাচীন একটি শিলা। আর মূলত দেখো যেটা একটু আগে আলোচনা করলাম যে এই যে তেজস্ক্রিয় পদার্থ মূলত এই যে কার্বন-14 আছে এই কার্বন-14 অর্থাৎ এই কার্বন ডেটিংয়ের দ্বারাই হচ্ছে এই জীবাশ্মের যে আপেক্ষিক যে বয়স আছে সেই আপেক্ষিক বয়স নির্ণয় করা হয়ে থাকে। এরপরে দেখো যে এই যে উদ্ভিদ কাণ্ডের যে বর্ষবৃত্ত থাকে, যেখানে বর্ষ বলয় যেটাকে বলা হয়, সেখান থেকেও শিলার বয়স নির্ণয় করতে পারা যায়। দেখো যে এই যে গাছের গুঁড়ি বা উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ করলে তাতে এই বর্ষবৃত্তগুলি পরিষ্কার বোঝা যায়। আর এর ভিত্তিতে উদ্ভিদের বয়স নির্ধারণ করা যায়। যে স্থানের উপর বা যে সঞ্চয়ে এর উপর এই গাছগুলো জন্মেছে ওই মৃত্তিকা বা স্থানটি গাছের বয়স অপেক্ষা প্রাচীন বলে গণ্য হয়। যেমন দেখো এখানেতে যদি একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, যে দেখো যে কোনো প্রাচীন নদীমঞ্চ বা প্রাচীন প্লাবনভূমিতে সৃষ্ট গাছগুলির বয়স যদি 150 বছর হয় তবে বলা যায় যে ওই নদীমঞ্চটি বা প্লাবনভূমিটি 150 বছরের বেশি পুরনো। তো দেখো এখানেতে আমি একটু ছবির মাধ্যমে দেখাচ্ছি। দেখো এই যে এটা দেখো একটা প্লাবনভূমি বা এটা একটা ভূপৃষ্ঠের উপরে একটা অঞ্চল রয়েছে। এবারে এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলেতে ধরো এই একটা গাছ আছে, এই যে গাছটা আছে এই গাছটার যে এই যে বর্ষ বলা এই যে গাছের যে কাণ্ড হয় এই কাণ্ডটা যদি কাটা যায় তাহলে এইটা দেখা যায় এরকম গোল গোল এরকমভাবে বর্ষ বলয় তৈরি হয় গাছেতে। তো তবে এগুলো অনেক পুরনো গাছ হলে তবেই হবে। তো এবার দেখা যাচ্ছে যে এই বর্ষ বলয়ের সাহায্যে গাছটার বয়স নির্ণয় করে দেখা গেল যে এই যে গাছটা আছে এই গাছটার বয়স প্রায় 150 বছর।
তো এবারেতে এই যে গাছটা 150 বছর আগেতে এই মাটিতে জন্মেছে, তাহলে গাছটা জন্মানোর আগে এখানকার এই মাটিটাকে তৈরি হতে হয়েছিল বা এখানকার শিলাস্তরটাকে তৈরি হতে হয়েছিল। তাহলে পরিষ্কার বোঝা যায় যে গাছের সাপেক্ষে এই যে শিলাস্তর যেটা রয়েছে, এই শিলাস্তরটাকে আমরা বলতে পারি যে গাছটার বয়স যদি 150 বছর হয় তাহলে এই শিলাস্তরের বয়স 150 বছরের বেশি হবেই হবে। এইভাবে শিলাস্তরের বয়স নির্ণয় করা হয়ে থাকে। আরও একটা বিষয় যেটা রয়েছে দেখো, যেটা হচ্ছে যে এই ভূতাত্ত্বিক স্তরায়ন বিশ্লেষণ থেকে বয়স নির্ণয়। এখানেতে কি হয় দেখো, যে এই যে স্তরায়ন, শিলাস্তরে ভাঁজ, আগ্নেয় উদ্ভেদ, অগ্নুদ্গমন প্রভৃতি বিশ্লেষণের মাধ্যমেতে শিলার যে আপেক্ষিক বয়স আছে সেটা নির্ধারণ করা হয়। এছাড়াও ওই ভূতাত্ত্বিক প্রস্তচ্ছেদ, শিলাস্তরের ক্রমান্বয়ে থেকেও এই স্তরগুলির আপেক্ষিক বয়স নির্ধারণ করা হয়। আর এই ক্রম সঞ্চয়ের যে নিয়ম আছে সেই অনুযায়ী পুরাতন শিলা নিচে এবং তার উপরে ক্রমশ নবীন এবং নবীনতম শিলা সঞ্চিত হয়। আর কোনো অবিকৃত স্তরায়নের সবচেয়ে নিচের শিলাস্তরটাই হচ্ছে প্রাচীনতম শিলাস্তর এবং সবচেয়ে উপরের যে শিলাস্তরটা সেটা হচ্ছে নবীনতর। অর্থাৎ দেখো, এই যে পাললিক শিলা যে স্তরে স্তরে সঞ্চিত হয়, ধরো এই একটা স্তর সঞ্চিত হলো এখানেতে, তার উপরেতে ফের আর একটা স্তর সঞ্চিত হলো এরমভাবে, তার উপরেতে ফের একটা স্তর সঞ্চিত হচ্ছে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগেতে। এবার দেখো, যদি আমি এখান থেকে যদি করি, ধরো এটা হচ্ছে 1 নাম্বার স্তর, এটা ফার্স্ট তৈরি হয়েছিল, এটা হচ্ছে 2 নাম্বার স্তর, এটা হচ্ছে 3 নাম্বার স্তর। এবারেতে যদি আমি এখানে একটা অ্যারো দিই উপর দিকে মুখ করে, তাহলে দেখো এই 1 নাম্বার যে স্তরটা আছে এটা সব থেকে নিচে আছে এবং এটা সবার আগে তৈরি হয়েছিল, যে কারণেতে এই স্তরটা হচ্ছে তুলনামূলকভাবে প্রাচীন। এই 1 নাম্বার স্তরের উপরেতে দেখো 2 নাম্বার স্তরটা তৈরি হয়েছে, অর্থাৎ 1 নাম্বার স্তরটা তৈরি হওয়ার পরেতে তারপরে 2 নাম্বার স্তরটা তৈরি হয়েছে। তো যে কারণেতে এই 1 থেকে 2 তুলনামূলকভাবে একটু নবীন। আর সব থেকে উপরে দেখো 3 নাম্বার যে স্তরটা তৈরি হয়েছে, এই 3 নাম্বার স্তরটা হচ্ছে সব থেকে বেশি নবীন। তার কারণ নিচের দুটো স্তর তৈরি হওয়ার পরেতে তারপরে এই 3 নাম্বার স্তরটা তৈরি হয়েছে, যে কারণে এটা সব থেকে বেশি নবীন। তো এরকমই ব্যাপারটা যে কোনো এই পাললিক শিলাস্তরেতে যদি এই স্তরায়নটাকে দেখা যায়, তাহলে স্তরায়নের সব থেকে নিচের যে স্তরটা থাকে এটা সব থেকে প্রাচীন হয় এবং সব থেকে উপরের যে স্তরটা থাকে সেটা তুলনামূলকভাবে নবীন হয়। এবার দেখো, তির্যক ছেদের সূত্র অনুযায়ীও বয়স নির্ণয় করা যায়, অর্থাৎ এই ডাইক, ল্যাকোলিথ, ফ্যাকোলিথ প্রভৃতি আগ্নেয় উদ্ভিদ পাললিক শিলার মধ্যে তৈরি হতে পারে। এক্ষেত্রেও আগ্নেয় উদ্ভিদের বয়স পাললিক শিলাগুলির চেয়ে কম হয়। আবার আগ্নেয় উদ্ভিদের উপরেতে পাললিক শিলাস্তর সঞ্চিত হলে উপরের পাললিক শিলাস্তরগুলি আগ্নেয় উদ্ভিদ অপেক্ষা নবীনতর হয়। তো ব্যাপারটা দেখো, যে এইটা ধরো একটা পাললিক শিলাস্তর হলো এইটা, তো এটা একটা পাললিক শিলাস্তর রয়েছে, এইখানটাতে পাললিক শিলাস্তর তৈরি হয়েছে। এবার এর মধ্যে যদি কোনোভাবে কোনো একটা আগ্নেয় উদ্ভিদ এরমভাবে জন্ম নেয়, ধরো এরকম একটা আগ্নেয় উদ্ভিদ এখান থেকে হলো, একটা ডাইক তৈরি হয়ে গেল আগ্নেয় উদ্ভিদের ফলেতে। তো এবারে দেখো কি হচ্ছে, তো আগে তো সবার আগে এই যে পাললিক যে শিলাস্তর যেটা ছিল এটা তো সবার আগে তৈরি হয়েছে, এই পাললিক শিলাস্তরটা সবার আগে তৈরি হয়েছে, ফার্স্টেতে এটা তৈরি হয়েছে, তাহলে এটা প্রাচীন। আর সেই তুলনায় হচ্ছে এই আগ্নেয় উদ্ভিদটা পরে তৈরি হয়েছে, এই আগ্নেয় উদ্ভিদটা হচ্ছে নবীন। তো এরকমভাবেও বলা যায় যে এই যে যদি পাললিক শিলাস্তরের মধ্যে যদি কোনো আগ্নেয় উদ্ভিদ তৈরি হয়, তাহলে বলা যায় যে তুলনামূলকভাবে যে এই আগ্নেয় উদ্ভিদটা পরে তৈরি হওয়ার জন্যে হচ্ছে এটা নবীন, আর সেই তুলনায় পাললিক শিলাস্তরটা প্রাচীন। আবার এর উল্টোটাও হয়, ধরো যদি কোনো আগ্নেয় উদ্ভিদ ধরো তৈরি হয়েছে, ধরো এটা একটা এরকম আগ্নেয় উদ্ভিদ রয়েছে, এই ব্যাথলিট টাইপের কোনো আগ্নেয় উদ্ভিদ রয়েছে। এবারেতে এর উপরেতে যদি এরকমভাবে পলি স্তরে স্তরে যদি এরকমভাবে জমা হতে থাকে কোনোভাবে, ধরো হচ্ছে সঞ্চয়ের ফলেতে যদি এরকমভাবে এর উপরেতে পলি স্তরে স্তরে জমা হতে থাকে, তাহলে এখানেতে কি হবে দেখো, এখানেতে এই যে আগ্নেয় যে উদ্ভিদটা আছে এটা হচ্ছে প্রাচীন, অর্থাৎ এটা সবার আগে তৈরি হয়েছে, এই উদ্ভিদটা সবার আগে তৈরি হয়েছে। আর সেই তুলনায় এই যে পাললিক যে শিলাস্তরটা যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে পুরনো হবে, তার কারণটা হচ্ছে এটা হচ্ছে নতুন হবে। অর্থাৎ আগ্নেয় উদ্ভিদটা তৈরি হওয়ার পরেতেই এই পাললিক শিলাস্তরটা এর ওপরেতে তৈরি হয়েছে, অর্থাৎ বিভিন্ন ভূতাত্ত্বিক কালেতে পলি সঞ্চয়ের ফলেতে এর ওপরেতে একটা পাললিক শিলাস্তর তৈরি করেছে। তো যে কারণে এটা নবীন হবে, পাললিক শিলাস্তরটা নবীন হবে, আর সেই তুলনায় ওর নিচে থাকা যে আগ্নেয় উদ্ভিদটা আছে সেটা প্রাচীন হবে। তো এইভাবেও হচ্ছে শিলার বয়স নির্ণয় করা হয়ে থাকে আপেক্ষিকভাবে।
তারপর দেখো আর একটা যেটা রয়েছে, ধরো এই যে ভাঁজ ও চ্যুতির বিস্তৃতি থেকেও বয়স নির্ণয় করা হয়ে থাকে, অর্থাৎ শিলাস্তরে ভাঁজ বা চ্যুতি এবং এদের বিস্তৃতি স্তরগুলির আপেক্ষিক বয়স নির্ধারণে সাহায্য করে থাকে। যেমন দেখো যে একটি ভূতাত্ত্বিক প্রস্থচ্ছেদেতে নিচের শিলাস্তরগুলি ভাঁজপ্রাপ্ত হয়েছে এবং চ্যুতি দ্বারা বিঘ্নিত হয়েছে, আর এই ভাঁজ এবং চ্যুতি সব শিলাস্তরকে প্রভাবিত করেনি। উপরের শিলাস্তরগুলি এই অসামঞ্জস্য তল দ্বারা, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে আনকনফর্মিটি দ্বারা পৃথক হয়েছে এবং নবীনতর যুগের সঞ্চয় হিসেবে চিহ্নিত করছে। আর এই অসামঞ্জস্য স্থলের নিচের শিলাস্তরগুলি প্রাচীন যুগের, আর এগুলি সংকোচন এবং প্রসারণ বলের প্রভাবে ভাঁজ এবং চ্যুতি দ্বারা বিঘ্নিত হয়েছে এবং পরবর্তী পর্যায়েতে নবীন যুগে এর উপরের শিলাস্তরগুলি অনুভূমিকভাবে সঞ্চিত হয়েছে। তো দেখো এখানেতে ব্যাপারটা বোঝার জন্য এই ছবিটাকে বোঝা দরকার আছে। ধরো এইখানেতে একটা এরকম শিলাস্তর তৈরি হয়েছে যেটা এরকমভাবে ভাঁজপ্রাপ্ত হয়েছে, এইটা। তো এই যে ভাঁজপ্রাপ্ত যেটা হয়েছে, এই যে ভাঁজ যেটা হয়েছে, এটা হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে প্রাচীন, এই ভাঁজপ্রাপ্ত হয়ে যাওয়া এইটা। এইবারেতে ধরো এর ওপরেতে এরম পলি সঞ্চয় হয়েছে, তো এরমভাবে পলি সঞ্চয় হয়ে এর ওপরেতে আর একটা হচ্ছে এখানেতে সঞ্চয়ের ফলেতে হচ্ছে শিলাস্তর তৈরি করেছে, যেটাকে ধরো আমি পাললিক শিলাই ধরছি। তো এবারেতে এইখানেতে এই যে ওপরের এই যে শিলাস্তর যেটা রয়েছে, এইটা দেখো এইখান থেকে এই যে এইটা হচ্ছে আনকনফর্মিটি জায়গাটা, মানে দুটো যুগে দুটো শিলাস্তর তৈরি হয়েছে, এই জায়গাটা হচ্ছে আনকনফর্মিটি, ঠিক আছে। তো নিচের এই যে শিলাস্তর যেটা রয়েছে দেখো, যেটা ভাঁজপ্রাপ্ত হয়েছে, এটা একটা যুগেতে ভাঁজপ্রাপ্ত হয়েছে এই শিলাস্তরটা, তো এইটা তুলনামূলকভাবে প্রাচীন। নিচে এই যে ভাঁজপ্রাপ্ত যে শিলাস্তর যেটা রয়েছে, এটা হচ্ছে তুলনামূলকভাবে প্রাচীন। এবার পরবর্তী আর একটা যুগেতে ধরো হচ্ছে আর একটা শিলাস্তর যেটা তৈরি হয়েছে, সেটা ভাঁজপ্রাপ্ত হয়নি, এটা নর্মাল এরকমভাবে সঞ্চিত হয়েছে, পলিস্তর সঞ্চিত হয়েছে, অনুভূমিকভাবে সঞ্চয়ের ফলেতে একটা শিলাস্তর তৈরি করেছে। তো এই যে উপরের যেটা রয়েছে, এইটা হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে নবীন শিলাস্তর। আর এদের মাঝখানেতে এই যে আনকনফর্মিটি যেটা রয়েছে, এই আনকনফর্মিটি যে অংশটা, এটা দুটো এই যুগের শিলাস্তরকে আলাদা করছে। তো এরকমভাবেও হচ্ছে শিলার বয়স নির্ণয় করা যায়, যে দুটো যুগে দুটো ভিন্ন রকমের শিলার যদি গঠন করে, একটা যুগেতে দেখা যাচ্ছে যে ভাঁজপ্রাপ্ত হয়েছে শিলাস্তর, আর একটা যুগেতে অনুভূমিকভাবে শিলার মানে স্তরগুলি সঞ্চিত হয়েছে। তো এরকমভাবে দেখা যায় যে নিচের এই আনকনফর্মিটির যে নিচে যেটা রয়েছে, এই আনকনফর্মিটির নিচেতে যে শিলাস্তরটা যেটা রয়েছে, এটা তুলনামূলকভাবে এটা হচ্ছে প্রাচীন, এটা প্রাচীন শিলাস্তর এইটা। আর এই আনকনফর্মিটির ওপরের যে শিলাস্তর যেটা রয়েছে, সেটা হচ্ছে নবীন শিলাস্তর। আচ্ছা, আর একটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে তো করা যায়, সেটা হচ্ছে যে পুরাচুম্বকের মাধ্যমেতে শিলাস্তরের বয়স নির্ণয়। সেক্ষেত্রে দেখো যে আগ্নেয় শিলা সৃষ্টির সময় এই উত্তপ্ত ও গলিত লাভার মধ্যে অবস্থিত চুম্বকীয় পদার্থগুলি অথবা এই পাললিক শিলা অবক্ষেপের সময় তার মধ্যস্থ যে চুম্বক পদার্থগুলি পৃথিবীর চুম্বক অক্ষের সাথে সামঞ্জস্য রেখে সঞ্চিত হয়ে যায়। আর এরপর ওই চুম্বক পদার্থগুলি অর্থাৎ এই আগ্নেয় এবং পাললিক শিলার সাথে সাথে প্রস্তরীভূত হয়ে যায়, মানে যখন শিলাটা জমাট বেঁধে যাচ্ছে। তারপরে দেখো পরবর্তীকালেতে ওই চুম্বক অক্ষের পরিবর্তন হলো, মানে পৃথিবীর চুম্বক অক্ষের পরিবর্তন হলো, কারণ আমরা জানি যে পৃথিবীর চুম্বক অক্ষের পরিবর্তন হয়, সময়ের সাপেক্ষে পৃথিবীর চুম্বক অক্ষের পরিবর্তন হয়। তো সেই পরিবর্তন হলেও এই প্রস্তরীভূত ওই চুম্বক পদার্থগুলির অক্ষের পরিবর্তন হয় না, কারণ ওগুলো জমে একদম ফিক্সড হয়ে গেছে শিলার মধ্যে। যখন শিলাটা তরল ছিল বা যখন শিলাটা তৈরি হচ্ছিল, সেই সময়তে পৃথিবীর চুম্বক অক্ষ যেমন ছিল সেইভাবেই ওই শিলা মধ্যস্থ চুম্বক পদার্থগুলো সেই অক্ষ অনুযায়ী সঞ্চিত হয়েছে, এবং তারপরেতে শিলাটা যখন শক্ত হয়ে গেছে, টোটালি সম্পূর্ণ জমাট বেঁধে শক্ত হয়ে গেছে, তখন ওই চুম্বক পদার্থগুলো পৃথিবীর চুম্বক অক্ষের ন্যায় হচ্ছে ঠিক একই রকমভাবে জমাট বেঁধে গেছে, ওগুলো ফিক্সড হয়ে গেছে, ওগুলো আর কোনোভাবেই পরিবর্তন আর হবে না। কিন্তু পৃথিবীর চুম্বক অক্ষটা তো ফিক্সড নয়, ওটা পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে, ওটা অক্ষের পরিবর্তন হয়। তো সেই ব্যাপারটা। আর এবং এইবার তারপর দেখো বলছে যে তারা এই যে পুরাতন চুম্বক অক্ষের সাক্ষ্য বহন করে, অর্থাৎ ওই শিলার মধ্যে থাকা যে চুম্বকগুলো রয়েছে, সেই চুম্বক পদার্থের যে চুম্বক অক্ষটা সেটা তো ফিক্সড,
সেটা দেখে নেওয়া হয় যে সেটা কিভাবে সঞ্চিত হয়েছে, কীরমভাবে রয়েছে, এবং বর্তমানেতে পৃথিবীর যে চৌম্বক অক্ষ আছে সেই চৌম্বক অক্ষটা দেখে নেওয়া হয় কী অবস্থাতে রয়েছে, বা দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটার সাহায্যে যে সময়টা বার করা হয়ে থাকে। তো দেখো এখানেতে বলা হয়েছে সেটা যে পৃথিবীর চৌম্বক অক্ষেও পরিবর্তনের ইতিহাস জানা যায় বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে। মানে আমাদের কাছে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগেতে পৃথিবীর যে চৌম্বক অক্ষ আছে সেই অক্ষ কতটা পরিবর্তন হয়েছে তার ইতিহাসটা আমাদের কাছে আছে। আমরা জানি যে কোন কোন সময়তে কত কত করে পৃথিবীর চৌম্বক অক্ষ কিরম কিরম পরিবর্তন হয়েছে। তো তার সাপেক্ষে হচ্ছে এই যে ইতিহাস এবং পুরাতন চৌম্বক পদার্থগুলির অক্ষ পর্যালোচনা করে ওই আগ্নেয় শিলা এবং পারলিক মানে আগ্নেয় এবং পারলিক শিলার বয়স নির্ধারণ করা যায়। মানে যে শিলাটা আমরা পেয়েছি যার বয়স নির্ধারণ করব ওর মধ্যে থাকা চৌম্বক পদার্থের অক্ষটাকে আগে নির্ণয় করা হয়, এবং সেই চৌম্বক পদার্থের অক্ষটা বর্তমান পৃথিবীর চৌম্বক অক্ষের সঙ্গে কতটা মানে পরিবর্তন হয়েছে সেই যে সময়টা, এত দীর্ঘ সময় তার যে পরিমাণটা জানা হয়, এবং সেই পরিমাণটা কত সময়ের সাপেক্ষের উপরেতে সেটা হতে পারে সেইটা আমাদের এই পৃথিবীর চৌম্বক অক্ষের পরিবর্তনের যে ইতিহাসটা যেটা রয়েছে সেইটার সঙ্গে বিশ্লেষণ করে আমরা ফাইনালি হচ্ছে এই আগ্নেয় এবং পাললিক শিলাটার বয়স আমরা নির্ধারণ করতে পারি। তো এই হচ্ছে প্রক্রিয়া, যে প্রক্রিয়াগুলোর মাধ্যমেতে হচ্ছে কোনো শিলার বয়সকে নির্ণয় করতে পারা যায়। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।